নমস্কার, দেখছেন গ্রে জোন। মিকা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমাদের নতুন এপিসোডের টপিকটা একটু অন্যরকম। হ্যাঁ, যদি ভারতের বিদেশ নীতি বা ভারতের সাথে বিশ্ব রাজনীতির কথা ওঠে, প্রথমেই কিন্তু একটা ছোট্ট দেশের নাম আসে, সেটা হচ্ছে বাংলাদেশ। কারণ দেশটা যতই ছোট হোক না কেন, ভারত তার সবচেয়ে বড় সীমা ভাগ করে নিচ্ছে এই দেশের সাথেই। আর আগের বছর ঠিক জুলাই আন্দোলনের পর থেকে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন, প্লাস বিশ্ব রাজনীতিতে বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং আরো অনেক কিছু, এই নিয়ে আজকের আমাদের এই বিশেষ এপিসোড। আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, সাইদুল হাসান খোকন। নমস্কার দাদা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথম প্রশ্নটাই যেটা করব সেটা হচ্ছে, বর্তমানে এটা নিয়ে বেশ জলঘোলাও হচ্ছে এবং কেউ কেউ বলছেন বাংলাদেশের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, তিনি এটা নিয়ে বেশ নাকি সেনাবাহিনীর চাপেও পড়েছেন এবং বিরোধী দলের চাপেও পড়েছেন। তো বাংলাদেশের আগাম নির্বাচন কবে হবে বলে মনে হচ্ছে? দেখুন, 2024-এর জুলাই আগস্ট বাংলাদেশে যে কথিত ছাত্র অভ্যুত্থানের কথা বলা হয়, এটি কোনোভাবেই ছাত্র অভ্যুত্থান নয়। এটি মূলত একটি আমেরিকা ব্যাকড আইএসআই হামলা। আমেরিকা মূলত নেপথ্য থেকে একটি চক্রান্ত করেছে বাংলাদেশের বিরুদ্ধে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। সেটি এক্সিকিউট করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, যাদের সামনে দেওয়া হয়েছিল এই ছাত্রদেরকে। তো আমি প্রথমেই এই জন্য ক্লিয়ার করলাম যে এটি কোনোভাবেই ছাত্র আন্দোলন নয়, এটি একটি জঙ্গি হামলা। এবং হামলাটি তাদের ওই সময়কার টার্গেট ছিল, মানে তাদের টার্গেটটা ছিল হচ্ছে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মী। এটি তারা মূলত পাবলিকের যে মনোবল, এরা ভেঙে দিয়েছিল। যে বাংলাদেশে প্রথমত তারা এই জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশকে তারা মোটামুটি ধ্বংস করে দেয়। পরবর্তীতে তারা এমন ধরনের পদক্ষেপ নেয় যেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্ন হওয়ার পরিবেশ তৈরি হয়। ঠিক সেই মুহূর্তেই কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। তো স্বাভাবিক কারণেই এই যে প্ল্যানটা, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এটিকে যারা এই বর্তমান সরকার আছে, ডক্টর ইউনূস তিনি নিজেই স্বীকার করেছেন এটি একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা হচ্ছে। তো সেটি আমরা পরবর্তীতে তার সঙ্গে সংযোগও পেয়েছি, প্রমাণও পেয়েছি যে এটি একটি ডিপ স্টেট ষড়যন্ত্র, যেটি আমেরিকা বিভিন্ন দেশে করে থাকে বিপ্লবের নামে। মিডল ইস্টে বা ইরানে বা তার আগে মিশরে যে বিপ্লবগুলো হয়েছে, এটা তারই ধারাবাহিকতা বাংলাদেশটা। স্বাভাবিক কারণেই যারা সরকারে এই মুহূর্তে রয়েছে, তারা বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে আগ্রহী নয়। তারা মূলত চায় এই কথিত বিপ্লবকে পুঁজি করে, এটাকে সামনে রেখে তারা একটা দীর্ঘমেয়াদী সরকার ব্যবস্থা চালাতে, রাষ্ট্রকে পরিচালনা করতে এবং মূলত আমেরিকান যে ডিপ স্টেট ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়ন করতে। সুতরাং বাংলাদেশে যে প্রস্তুতি করলেন যে নির্বাচন ডিসেম্বরে হবে কিনা, বা নির্বাচন এখন অনিশ্চিত, মানে ইউনূস সরকার বাংলাদেশে নির্বাচন দেবে বলে আমার মনে হয় না। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন, বেশ কিছুদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা খবর বেরিয়েছিল যে আওয়ামী লীগকে বাংলাদেশে নাকি ইউনূস সরকার বেআইনি ঘোষণা করে দিয়েছে। কোনো একটা গণতান্ত্রিক দেশে এই স্টেপটা যদি নেওয়া হয়, সেটা কতটা অসাংবিধানিক? দেখুন, এটি একদমই সংবিধান পরিপন্থী একটি কাজ হয়েছে। বাংলাদেশের যে সংবিধান, সেটার একদম পরিপন্থী কাজ হয়েছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে জড়িত, কারণ তাদের নেতৃত্বেই বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হয়েছে। তাদের আওয়ামী লীগের যে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের ফাদার অব দ্য নেশন, তিনি কিন্তু এই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এবং বাংলাদেশ স্বাধীনের ডাক দিয়েছিলেন। তাহলে যে পিতা বাংলাদেশ স্বাধীন করলেন, যার নেতৃত্বে স্বাধীন হলো, আপনি তার অস্তিত্বকে অস্বীকার করলেন, তার দলকে আপনি ব্যান করে দিলেন, এটা তো কোনো রকম অসাংবিধানিক না, এটা হচ্ছে ওই জবরদস্তি একটা ব্যাপার। মানে অ্যাকচুয়ালি আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা ক্লিয়ার করি যে বাংলাদেশে বর্তমান যে সরকারটি আছে, এই সরকারটি কোনোভাবেই বাংলাদেশের সংবিধানের সঙ্গে যায় না। এটি সাংঘর্ষিক সরকার, অর্থাৎ বিপরীতমুখী সরকার। বাংলাদেশ যে সংবিধান, সেই সংবিধানের আলোকে এই ধরনের সরকার ব্যবস্থা নেই। এটি মূলত এই কথিত ছাত্র জনতা
যারা এই আমেরিকান টাকায় এই বিপ্লব করেছে তারা আর বাংলাদেশের সেনাবাহিনী যারা বিক্রেয়ার তারা মিলে এই সরকারটাকে প্রতিস্থাপন করেছে বাংলাদেশে। এটা আমেরিকান প্রেসক্রিপশন, পাবলিকের কোনো ডিমান্ড নেই। সুতরাং আমেরিকা বলছে বা তাদের যারা অন্য অন্য বন্ধু রাষ্ট্র রয়েছে যারা এই আন্দোলনের পিছনে বা এই ষড়যন্ত্রের পিছনে কাজ করেছিল, তারাই মূলত বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ অফিসিয়ালি তারা করলেও বাস্তবিক অর্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নেই। কারণ হচ্ছে বাংলাদেশের লাস্ট যে ইলেকশন হয়েছে, যদি আমরা 2008 সালের সর্বদলীয় ইলেকশনটি বলি, সেখানেও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল 49%। এত জনপ্রিয় একটি রাজনৈতিক দল, এত ভোটের একটি রাজনৈতিক দল, আপনি চাইলেই কাগজে কলমে আপনি অবৈধ ঘোষণা করলে অবৈধ হয়ে যায় না। বর্তমান পরিস্থিতিতে হয়তো তারা কাজ করতে পারছে না, বাট দে উইল বি ব্যাক। এই কথাটা যখন উঠলো, এই প্রসঙ্গে আরো একটা প্রশ্ন মাথায় আসে যে কানাঘুষো শোনা যাচ্ছে ইউনূস চাইছেন ৭১-এর ইতিহাসকে মুছে দিতে। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? দেখুন, 24 আগস্টে এই নতুন সরকার গঠন হওয়ার পরে ডক্টর ইউনূস তার একটি রাষ্ট্রীয় ভাষণে তিনি বলেছিলেন, ইভেন তিনি বিভিন্ন গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্যে বলেছেন যে আমরা রিস্টার্ট দিয়ে নতুন করে 24 থেকে শুরু করতে চাই। একটা জাতির জন্ম ইতিহাস মুক্তিযুদ্ধের মাধ্যমে, মানে এটা কিন্তু যেন তেন ইতিহাস না যে আপনি এটাকে লিখতে পারবেন না। এটি হচ্ছে রক্তের মাধ্যমে অর্জিত একটি ইতিহাস, যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। 2 লক্ষ মানুষ, মানে মা বোন, তারা রেপ্ট হয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। সেই কষ্টের 9 মাসের দীর্ঘ সশস্ত্র সংগ্রাম, সেই জন্ম দেওয়া রাষ্ট্র, সেই ইতিহাস ভুলে আপনি 24 কথিত একটি বিপ্লব, যেটাকে আমরা বলছি না, এটি প্রমাণিত সত্য যে একটি ষড়যন্ত্র, একটি কি বলে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে আপনি বলছেন দ্বিতীয় স্বাধীনতা, এবং আপনি বলছেন যে 71 ভুলে যেতে হবে। আপনি 24 এই আন্দোলন, এই স্বাধীনতাকে আপনি নিয়ে সামনে আগাতে চাচ্ছেন। এটি হচ্ছে ইউনূসের জঙ্গিবাদী মনোভাবের একটা অংশ। দেখুন, বাংলাদেশে এখন ইউনূস সরকারকে যারা সাপোর্ট দিচ্ছে, অপারেট করছে, তারা কারা এটাকে আপনাকে বুঝতে হবে। তারা হচ্ছে পাকিস্তানের দালাল, যারা 1971-এর স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। সেই পাকিস্তানের এখন পর্যন্ত সেই দলটি পাকিস্তানের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশের জামাত ইসলামী, এখানে হেফাজত ইসলামী, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা সেকুলারিজমকে বিশ্বাস করে না, যারা নারী স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ভোটকে বিশ্বাস করে না, তারা ইউনূসের সঙ্গে আছে। বাংলাদেশ আন্দোলন, তারা কখনো এই ভোটের রাজনীতি বিশ্বাস করে না, তারা আছেন। খেলাফত আন্দোলন, এরকম বহু রাজনৈতিক দল আছে যারা ইউনূসের সমর্থক। এরপরে পিছনে দেখেন একটি জঙ্গি গোষ্ঠী। 2024-এর 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছাড়েন, তখন বাংলাদেশের সমস্ত জেলখানাগুলোতে তালা খুলে দেওয়া হয়। সেখান থেকে বড় বড় জঙ্গি, যারা আন্তর্জাতিক মানের জঙ্গি, আল কায়দার, লস্করি তয়বার মানে লিপিবদ্ধ জঙ্গি, ট্রেনার, তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হলো। তো এই যে যারা মুক্তি পেল, এই যে যারা ইউনূসের শক্তি, এরা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, বরাবরই শক্তি। তো তাদের কাছ থেকে আপনি 71 আশা করেন কিভাবে? মুক্তিযুদ্ধ আশা করবেন কিভাবে? তারা তো এর বিরোধিতাই করবে, এটাই স্বাভাবিক। বেশ, ৭১-এর বিষয়টা নিয়েও আলোচনা হলো, কিন্তু এই যে বর্তমানে বাংলাদেশিদের একটা বড় অংশের মধ্যে, মানে শুধুমাত্র যারা এই গোষ্ঠীর সাথে যুক্ত তারা না, একদম জনসাধারণের মধ্যে, সেটা সোশ্যাল মিডিয়া থেকে বা অন্য জায়গা থেকে বক্তব্য উঠে আসছে, একটা পাক প্রেমের একটা বিষয় উঠে আসছে। এটার পেছনে কি কারণ শুধুই অন্ধ ধর্ম বিশ্বাস, নাকি আরো অনেক কিছু? না না, এটা বাংলাদেশের জুলাই আগস্টে যে আন্দোলন আপনারা দেখেছেন বা আমরা দেখেছি, সেটি মূলত ছাত্রদেরকে সামনে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ একদম বোকার মতো যে সেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু অপারেশনটা ছিল আইএসআই, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, এবং তারাই ইউনূস সরকারকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে। এবং আপনি জানেন কিনা আমি জানি না, যে 6 আগস্ট, 7 আগস্ট, 8 আগস্ট স্পেশাল ফ্লাইটে বাংলাদেশে এসেছে আইএসআই এর লোকজন, পাকিস্তানের বিভিন্ন সেক্টরের লোকজন। অর্থাৎ বাংলাদেশে পাকিস্তানের কন্ট্রোলে চলে গেছে 2024-এর 5 আগস্টের পর থেকে। টোটাল ব্যাপারটা এখন পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। যেমন আইএসআই বাংলাদেশের ক্যান্টনমেন্ট গুলোতে অবাধে যাতায়াত করছে, বাংলাদেশের বিভিন্ন সামরিক স্থাপনাতে তারা অবাধে যাতায়াত করছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করছে। এটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে করছে। শুধু তাই নয়, আইএসআই বাংলাদেশের সঙ্গে ভারতের যে
মানে খারাপ সম্পর্ক, সেই খারাপ সম্পর্কটাকেও বাংলাদেশে বসে কাজে লাগাতে চায়, যে কারণে তারা বাংলাদেশের মানুষকে, এমনিতেও বাংলাদেশের কিছু মানুষ, অন্ধ মানুষ, তারা ভারত বিদ্বেষী, তাদেরকে আরো উস্কানি দেওয়া হচ্ছে, বরং ভারত বিদ্বেষী শক্তিকে সেখানে তারা প্রমোট করছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদেরকে ট্রেনিং দিচ্ছে, তাদেরকে ভারত বিদ্বেষী করে তুলছে, নানা ধরনের কাজকর্ম। সুতরাং পাকিস্তান প্রীতি আসলে ইউনূসের নতুন নয়, ইউনূস আগে থেকেই পাকিস্তানের মানুষ, কিন্তু এই সরকার পরিচালনার সঙ্গে যারা জড়িত, যারা জামাত ইসলাম থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো, ইভেন বিএনপিও, তারা পাকিস্তানপন্থী। সুতরাং এই পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলোই এখন ইউনূসের দল, ইউনূসের শক্তি। তো তারা দেশটাকে পাকিস্তান বানাবে, পাকিস্তান মতাদর্শে ঠেলে দেবে, এটাই স্বাভাবিক। এই যে ভারত বিদ্বেষ, এটা থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কটা ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে এবং ওয়ার্ল্ড পলিটিক্সে এটা বাংলাদেশের জায়গাটা কতটা চেঞ্জ করে দিতে পারে? দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্কটা তো রক্তের অক্ষরে লেখা, মুক্তিযুদ্ধ বা একটা দেশের জন্ম ইতিহাস, বাংলাদেশের জন্ম ইতিহাস তো ভারতের হাত ধরে। এটা অস্বীকার করলে অকৃতজ্ঞ হয়ে যাব, বেঈমান হয়ে যাব, বা যারা করে তারা অকৃতজ্ঞ বেঈমান, এটা বলতে দ্বিধা নেই। কিন্তু ভারতের যে অবদান, ৭১-এ মাত্র ৯ মাসে একটি স্বাধীন দেশ উপহার দেওয়া, আমরা যুদ্ধ করেছি, আমাদের মানুষ তাদের সমস্ত কিছু বিসর্জন দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ভারতের যে সহযোগিতা, আমাদের সেনাবাহিনী ছিল না, আমাদের গেরিলাদের অস্ত্র ছিল না, আমাদের মুক্তিযোদ্ধাদের থাকার জায়গা ছিল না, ট্রেনিং ছিল না, ১ কোটি শরণার্থী ভারতের মাটিতে ছিল শুধু। এই যে যে ক্যালকুলেশন, এটা যদি আপনি হিসাব করেন, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আবারও রিপিট করছি, যারা করে তারা অকৃতজ্ঞ বেঈমান, এবং তারা বাংলাদেশি নয়, তারা প্রো পাকিস্তানি, পাকিস্তানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু মহান মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এই ৫৪ বছরে বাংলাদেশের হাত কখনো ছেড়ে যায়নি। বাংলাদেশের নানাবিধ সংকট, নানাবিধ বিপর্যয়ে ভারত কিন্তু বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে। আমরা বরং বাংলাদেশিরা যারা অকৃতজ্ঞ বেঈমান, তারা ভারতকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। তার পরিণতি আমাদেরকে ভয়াবহভাবে ভোগ করতে হয়েছে। ৭৫-এ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতাকে হত্যা করা হয়েছে, সেটিও আমাদের তখনকার রাজনৈতিক, তখনকার কি বলে, কূটনৈতিক ব্যর্থতা ছিল, গোয়েন্দা ব্যর্থতা ছিল, কিন্তু ভারত কিন্তু সতর্ক করেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করা হতে পারে। বঙ্গবন্ধুকে নিজেই বলেছিলেন ইন্দিরা গান্ধী ইন্টেলিজেন্স পাঠিয়ে যে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। উনি বিশ্বাস করেননি যে পাকিস্তানি সেনাবাহিনী আমাকে গুলি করতে পারেনি, মারতে পারেনি, আমার দেশের মানুষ আমাকে মেরে দেবে, এইটা ওনার মধ্যে কাজ করেনি। উনি বিশ্বাস করেন, উনি কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং পরবর্তী যে সময়গুলো দেখেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, বেগম জিয়া, তারপরে আবার শেখ হাসিনা, প্রত্যেকটা সংকট বাংলাদেশের প্রত্যেকটা সময়ে কিন্তু ভারত বন্ধুর ভূমিকায় ছিল, বন্ধুত্ব নিয়ে এগিয়ে গিয়েছে। কিন্তু আমরা কি দেখেছি, ভারতকে আমাদের এই যখনই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ক্ষমতায় এসেছে, তারা কাউন্টার করার চেষ্টা করেছে, তারা অশান্ত করার চেষ্টা করেছে, তারা ওখানে উলফাকে আশ্রয় দিয়েছে, তারা ওখানে জঙ্গিবাদকে আশ্রয় দিয়েছে। পরিণতিতে আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ, তাদেরকে ভোগ করতে হয়েছে। কারণ আমরা যখন ২০২৪-এর জুলাইয়ে যে চাল আমরা ৭০ টাকায় কিনতাম, সেটা ১৩০ টাকায় কিনতে হচ্ছে। ১ ডজন ডিম যেখানে আমরা ১৪০ টাকায় কিনতাম, সেটা এখন ১৯০ টাকায় কিনতে হচ্ছে। ১০০ টাকা সয়াবিন তেল ২০০ টাকায় কিনতে হচ্ছে। এটা কেন হচ্ছে? ভারতের সঙ্গে আমাদের এই সম্পর্কের খারাপ প্রভাব। কারণ ভারত পরিপূর্ণভাবে সাপোর্টটা করছে না। তারা রপ্তানি বন্ধ করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। বাংলাদেশের যে পণ্য আমদানি হতো তারা কমিয়ে দিয়েছে। ইকোনমিক্যালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এই যে ইফেক্টটা এই জঙ্গিবাদের রাষ্ট্রের জন্য, এই জঙ্গিবাদীদের জন্য ভারত আমাদের থেকে দূরে যাচ্ছে। শুধু এটা নয়, এই যে ভারত বিদ্বেষিতা এই জঙ্গিদের, এই যে ভারত কলকাতা দখল করে নিচ্ছে, এই যে কি বলে সীমান্তে লং মার্চ করছে, দেশের মধ্যে মিছিল হচ্ছে ঢাকা না দিল্লি, এই যে যে ভারত বিদ্বেষিতা, এটি কিন্তু জঙ্গিবাদকে আরো উস্কানি দিচ্ছে, উত্থান ঘটাচ্ছে। সেখানে আইএসআইয়ের পতাকা নিয়ে মিছিল হচ্ছে, আফগানিস্তান স্টাইলে আপনার ওই গাধার পিঠে চড়ে মোল্লারা মিছিল করছে। এগুলো শুধু ভারতের ক্ষতি করছে না, ভারতের কিন্তু এতে ক্ষতি হচ্ছে না, ভারতের লাভ হচ্ছে। কারণ আন্তর্জাতিক মহল জানছে যে বাংলাদেশে একটি জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। তো আন্তর্জাতিক যে বিষয়টি বললেন, যে ভারতের সঙ্গে এই দুঃসম্পর্ক করার কারণে ভারত যে অ্যালার্ট হচ্ছে, ভারত যে সীমান্তে নজরদারি বাড়াচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করছে, কূটনৈতিক সম্পর্ক বন্ধ করছে, সেখানে কিন্তু আন্তর্জাতিক প্রভাব পড়ছে।
আজকে সেই জায়গাটা কিন্তু ক্ষতির কারণ হচ্ছে। ধরুন আজকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ধ্বংসের একদম শেষ মুহূর্তে ফেলে দেওয়া হচ্ছে। এটা যদি ভারত আমাদের পাশে থাকতো এটা হতো না। কেন হতো না? ভারত অন্তত আমাদের হয়ে তদারকি করতো। কিন্তু ভারত কার জন্য করবে? এই জঙ্গি তালেবানদের জন্য করবে, এই আল কায়দাদের জন্য করবে, এই জামাত ইসলামের জন্য করবে, যারা নিয়মিত ভারতকে হুমকি দিচ্ছে। সুতরাং আপনি যে প্রশ্নটি করলেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত পাশে না থাকার কারণে, ভারত বাংলাদেশ সম্পর্কের এই অবনতির কারণে বাংলাদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ভারত বিদ্বেষীদের একটা অত্যন্ত কমন পয়েন্ট হচ্ছে সীমান্ত দিয়ে ভারত পুশিং করছে। তো এটার শুরুটা নিশ্চয়ই এই কন্ট্রোভার্সি থেকেই হচ্ছে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী, এই অবৈধ অনুপ্রবেশকারীর ঘটনাটা কি সত্য, বা আপনার পার্সপেক্টিভ এটাকে কিভাবে বলে? দেখুন, আমি আমার সাংবাদিকতার কেরিয়ার প্রায় 25 ইয়ার্স। তো এই সময় আমি দীর্ঘদিন যাবৎ ভারতীয় গণমাধ্যমে কাজ করেছি। আমি ইন্ডিয়া টুডে গ্রুপ বা আহ, অন্যান্য বড় বড় মিডিয়ার সঙ্গে ভারতের কাজ করেছি। এই সীমান্ত নিয়ে আমার প্রচুর কাজ আছে এবং আমি সেগুলো নিজের চোখে দেখেছি যে কিভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীরা ঢুকছে, কিভাবে গরু পাচার হচ্ছে, কিভাবে চিনি পাচার হচ্ছে, কিভাবে ডাল চাল পাচার হচ্ছে। এগুলো কিন্তু আমার নিজের চোখে দেখা। আমি নানা সময় রিপোর্টিং এর কারণে আমাকে দেখতে হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে এখানে ক্লিয়ার যে আমার দেশে যদি পৃথিবীর কোনো দেশ থেকে এসে অবৈধভাবে কোনো নাগরিক বসবাস করে, তো আমার আইন তো তার বিরুদ্ধে লাগবেই। তো ভারতবর্ষে অনুপ্রবেশ হচ্ছে না বা ভারতে আসছে না, এটা বাংলাদেশ সরকার অস্বীকার করাটা বোকামি। কারণ আমরা এই যে কিছুদিন আগে সাইফ আলী খানের বাড়িতে যে হামলাটি হলো, যে লোকটি হামলা করলো সে কিন্তু একজন বাংলাদেশি, তার বাবা মা ওখানে আছেন। আমি এই রিপোর্টটি বিভিন্ন চ্যানেলে ওই সময় কথা বলেছি। আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সে বাংলাদেশ থেকে ভারতে এসে মুম্বাইয়ের মতো জায়গায়, মহারাষ্ট্র যেখানে হাই সিকিউরিটি, এবং এমন একজন মানুষের বাড়িতে যে এসে হামলা করেছে। যাই হোক, সেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কিন্তু আসল ব্যাপারটা তো ভয়াবহ এবং এটা প্রমাণিত সত্য যে সে অনুপ্রবেশকারী, তাই না? তো এরকম ধরেন যারা গুজরাট থেকে, যারা মহারাষ্ট্র থেকে, যারা উত্তরপ্রদেশ থেকে বা আসাম থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ফাইন্ড আউট হচ্ছে, তাদের তো আপনি দেখছেন, এটা তো প্রমাণিত সত্য যে তারা অনুপ্রবেশকারী। তো অনুপ্রবেশকারীকে কি ইন্ডিয়া তাদের নাগরিকত্ব দিয়ে দেবে? এটাই তো কোনো সাংবিধানিক কথা নয়। এটা একটা দেশের জন্য তো নিরাপত্তা। আপনার দেশ তো জঙ্গি, আমার দেশ তো জঙ্গিতে ভরপুর। এখন এই জঙ্গিরা যদি এরা হয়, এদের অনুসারীরা যদি এরা হয়, এটা তো জাতীয় নিরাপত্তা ইস্যু। তো ভারত তো অবশ্যই এসব অবৈধ নাগরিকদের তার দেশে পাঠাবে। বাংলাদেশ বরং আমাদের উচিত সেটা প্রমাণ করা যে না, ওরা ভারতীয় নাগরিক। এই যে তার এভিডেন্স, একটা তো দেখাতে আমরা পারিনি যে তারা ভারতীয়, তাহলে এটা তো আমাদের জন্য লজ্জা। আমরা বলছি যে ভারত অবৈধভাবে পুশব্যাক করছে, পোস্টিং করছে, কিন্তু আমরা তো দেখাতে পাচ্ছি না যে তারা অবৈধ। আমি তো প্রমাণ পাচ্ছি, ওই আমাদের বিজিবি তারা যখন 10 জনকে উদ্ধার করছে, যে এদেরকে বিএসএফ পাঠিয়ে দিয়েছে, তারা নিজেরাই বলছে যে এর বাড়ি শ্রীমঙ্গলে, এর বাড়ি মৌলভীবাজারে, এর বাড়ি সিলেটে। তাহলে দায়টা কার? আমার মানুষ কেন ওই দেশে অবৈধভাবে যাচ্ছে? এই লজ্জা তো আমার, যে ভাতের জন্য, চাকরির জন্য আমার লোক যাচ্ছে, আমি ঠেকাতে পারছি না, এটা আমার ব্যর্থতা। তাহলে এটা ভারতকে দোষে লাভ নেই, এটা হচ্ছে বাস্তবতা যে অনুপ্রবেশকারী ভারতে আছে, যাচ্ছে তারা। এবং আমার কাছে মনে হয় যে তাদের সিকিউরিটি রিজন, ভারত যেহেতু একটা বড় রাষ্ট্র, তাদের রাষ্ট্রর অনেক নিরাপত্তার ইয়ে রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে তারা যে ইনিশিয়েটিভটা নেবে অবৈধ নাগরিকদের ব্যাপারে, তাতে বাংলাদেশের আপত্তি করার কোনো জায়গা থাকা উচিত। এই যে পাক প্রেমী বাংলাদেশিরা, বর্তমান সরকারের যারা সমর্থক, তাদের অনেকের একটা বক্তব্য থাকে শেখ মুজিবের সরকার বা হাসিনা সরকার তারা নাকি ইসলাম বিদ্বেষী ছিল। এটা কিভাবে বলবেন? দেখুন, এটাই ভীষণ ধরনের একটি হাস্যকর কথা। বাংলাদেশের যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কোনোদিন মসজিদে নামাজ পড়েছেন এই রেকর্ডের আগে আমরা পাইনি। এখন উনি শুক্রবারের মসজিদে নামাজ পড়েন না, কিন্তু আপনি জানেন যে মুসলমানদের জন্য বাধ্যতামূলক মসজিদে যেয়ে জুম্মার নামাজ আদায় করে, যদি সে শারীরিকভাবে সক্ষম হন। কিন্তু ডক্টর ইউনূস কি কোনোদিন মসজিদে যেয়ে নামাজ পড়েন? যমুনার মধ্যে যে জুম্মার নামাজ হয় ওনার বাসভবনে, এর কোনো ছবি আপনারা দেখেছেন? কোনো ভিডিও এসেছে? নট অনলি দ্যাট, এটা মানে দালিলিক প্রমাণ আছে এটা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন রাশিয়ান নারীকে বিয়ে করে, প্রথম স্ত্রী ওনার রাশিয়ান, উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। এটা দালিলিক প্রমাণ আছে।
এটি তার যে মেয়ে মনিকা ইউনুস, তার যে মা। তো একজন খ্রিস্টান ধর্ম কনভার্ট করে সে আবার মুসলিম হয়েছে কিনা তার দলিল কিন্তু সে দেখাতে পারেনি। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কিন্তু দেখিয়েছে, মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু উনি মুসলমান হয়ে ফিরে এসেছেন, এটা কিন্তু কেউ দেখাতে পারে, ওনার প্রেস উইংও দেখাতে পারেনি। তো যে ব্যাপার, যে কোনোদিন নামাজ পড়েনি, সেজদা দেয়নি, তার পিছনে সমস্ত ইসলামিক শক্তিগুলো নেমে গেছে, বলছে যে উনি ইসলামের কাণ্ডারি। আর যে শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা জানি না। এটি গভীর রাতে পড়তে হয়, মানে এটি রাত্রে ঘুমের পর থেকে উঠে ভোর হওয়ার 1-2 ঘন্টা আগেই নামাজটা পড়তে হয়, বিশেষ নামাজ। এবং সকালটা যা শুরু হয় কোরআন তেলাওয়াত করে, তসবিহ পাঠ করে, সেই মহিলা হচ্ছে ইসলাম বিরোধী। আর যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, কোনোদিন আর কনভার্ট হয়ে মুসলিম হননি, তিনি হচ্ছে ইসলাম প্রেমী। বাংলাদেশের যে ইসলামিক ফাউন্ডেশন, যেটা ইসলামের কাঠামোগত যাত্রা যে শুরু হয়, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে দেশ স্বাধীনের পরে। বঙ্গবন্ধু ওআইসি, যেটা ইসলামিক যে ইয়েটা আর কি, অর্গানাইজেশনটা ইসলামিক দেশগুলোর, বঙ্গবন্ধু ভারতের মানে কি যে পরামর্শ, ভারত বলেছিল যে এখন এই ইসলামিক সংগঠনে তুমি এটা সেকুলার বাংলাদেশ গড়েছো, বাঙালি রাষ্ট্র ব্যবস্থা, তুমি এখন এইসব ইসলামিক কান্ট্রির সঙ্গে এইভাবে জোটবদ্ধ হয়েছে। বঙ্গবন্ধু শোনেনি, উনি চলে গেছেন, উনি পাকিস্তানে গেছেন সেই সম্মিলনে। তো বঙ্গবন্ধু, মানে যার মধ্যে ইসলামিক চিন্তা চেতনা, মানে ধর্মের প্রতি যার এত আস্থা না থাকলে সে কিন্তু এই কাজটি করেনি। তাহলে তাকে আপনি বলছেন ইসলাম বিরোধী। যে বেগম জিয়া, যিনি কোনো কালে নামাজ পড়েননি, যিনি কোনোদিন মানে তিনি ড্রিঙ্কস করতেন, এটা সর্বজন বিদিত, তিনি হচ্ছে ইসলামের সেবক। আর যে শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ কাজা করতেন না, 5 ওয়াক্ত নামাজ কাজা করতেন না, সকালবেলা নামাজ কালাম পড়ে মোনাজাত করে তসবিহ টিপতে টিপতে দেশের কাজ শুরু করতেন, তিনি হচ্ছেন ইসলাম বিরোধী। এটি হচ্ছে এদের ধর্ম ব্যবসা। এই যে যে ধর্মীয় রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এখন কাজ করছে, জামাত ইসলাম, ইনক্লুডিং জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মটাকে ব্যবসা করে, সব দেশে এরকম ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল আছে, বাংলাদেশে এরা ইসলামকে বিক্রি করে। তাদের ব্যাপার কথাবার্তা হচ্ছে যে ইসলাম, সাধারণ পাবলিকের জন্য ইসলামের অনেক নির্দেশনা, ওদের জন্য কোনো নির্দেশনা নেই। ওদের বউরা, ওদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়বে, হাফ প্যান্ট পরে ঘুরবে, কোনো সমস্যা নেই, কিন্তু সাধারণ পাবলিক এটা পারবে না, এটা ইসলামের বিধিনিষেধ। এভাবেই ওরা ইসলামটাকে বিক্রি করে বাংলাদেশে খাচ্ছে। আচ্ছা, এরপরে এই যেহেতু এতখানি কথা উঠলো বর্তমান ব্যবস্থা নিয়ে, তো সেই প্রসঙ্গে আমার দুটো প্রশ্ন থাকে বর্তমানে একদম সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে। এক হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনা আমরা জানতে পারছি, সেটার সত্যতা কতটা? আর দুই হচ্ছে, মোহাম্মদ ইউনূস যে নারী কমিশন গঠন করার প্রস্তাবটি দিয়েছিলেন, তারপরে সেটার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, সেটার সত্যতা কতটা? দেখুন, যেটি আপনি প্রথমে বললেন যে বাংলাদেশের এই যে যে সরকার, এই সরকার একদমই সংখ্যালঘু বিরোধী সরকার, মানে হিন্দু বিদ্বেষী সরকার, এবং যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সাপোর্ট করে তারা স্বীকৃত প্রমাণিত হিন্দু বিরোধী। 5 আগস্ট থেকে, মানে শেখ হাসিনা যেদিন বাংলাদেশ ত্যাগ করেন, উনি ভারতে আশ্রয় নেন, সেদিন থেকেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। মানে আমাদের 54 বছরের দেশ স্বাধীনের ইতিহাসে এভাবে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়, এতটা করা হয়নি। এবং বেশি হওয়ার কারণ হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের কোনো মিডিয়া সেটা দেখায়নি, সেটা নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রচুর রেপ হয়েছে, প্রচুর খুন হয়েছে, প্রচুর অগ্নিসংযোগ হয়েছে, প্রচুর মন্দিরে হামলা হয়েছে, সেগুলো সামনে আসেনি। ইভেন দেখেন আপনি, এইটার বিরুদ্ধে একটা বড় সনাতনী আন্দোলন শুরু হয়েছিল, যেটা চিন্ময় কৃষ্ণ প্রভু যে আন্দোলনটি শুরু করেছিলেন। এই আন্দোলন কিভাবে প্রতিরোধ করা হলো, কিভাবে ধূলিসাৎ করে দেওয়া হলো তাদেরকে। এবং একজন যিনি ধর্মগুরু, যার কাজ ধর্মীয় কথা বলা, যিনি তার সম্প্রদায়ের কথা বলেছেন, তিনি তার মন্দিরের কথা বলেছেন, উপাসনালয়ের কথা বলেছেন, তিনি তার দেশের মাটির কথা বলেছেন, তার অপরাধে তাকে জেলে পোড়া হয়েছে, মাসের পর মাস তাকে জেলে পচিয়ে মারা হচ্ছে। আর পৃথিবী খ্যাত জঙ্গি জসিমউদ্দিন রহমানি,
তাকে জেল থেকে জেল ভেঙে মুক্ত করা হয়েছে। তো সে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, আপনি এটা মানে প্রশ্নই করা দরকার নেই, এটা বললেই বোঝা যায়। এবং অসংখ্য মায়েদের, বোনেদের, মানে নারীদের কান্না আমি শুনি, আমার কাছে খবর আসে এই সংখ্যালঘু সম্প্রদায়, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়, আমি অনেকের সঙ্গে কানেক্টেড। বাংলাদেশের, আমি যখন শেখ হাসিনা ভারতে যান, মানে বাংলাদেশেই ছিলেন, 4 আগস্ট রংপুরে হারাধন রায় নামে একজন হিন্দু নেতাকে এই জঙ্গিরা হত্যা করেছিল। ওনার কোনো অপরাধ ছিল না, উনি খুব জনপ্রিয় মানুষ ছিলেন। উনি ওদের সমাবেশের পাশ দিয়ে ক্রস করছিলেন, ওনার একজন সহযোগী সহ। দুজনকে তারা ওখানে পিটিয়ে হত্যার চেষ্টা করে। উনি পালিয়ে একটা কালী মন্দিরে আশ্রয় নেন, সেখান থেকে বের করে ওনাকে আবার হত্যা করা হয় পিটিয়ে। ওনার লাশ পিকআপের পিছনে বেঁধে রংপুর শহর ঘোরানো হয়। এরপর সেই লাশ পায়ে দড়ি দিয়ে আপনার ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। তো এই যে যে নৃশংস ঘটনাটা, তো আওয়ামী লীগ তখনও ক্ষমতা, একদিন আগের গল্প বলছি, সেই নির্যাতন যারা করেছে সেটি আমরা দেখতে পেয়েছিলাম। তখন মিডিয়া ছিল, আমরা দেশে কথা বলার বা দেখার সুযোগ ছিল আমাদের, এখন তো দেখতে পাচ্ছি না। তখন তাদের ক্ষমতা ছিল না, তারা এই জঙ্গিবাদী তৎপরতা ছিল তাদের। এখন তারা ক্ষমতায়, তারা কি করছে আপনি একবার অনুমান করে দেখেন, তারা দেশের মধ্যে কি খেলছে। এটা একটা। আরেকটা প্রশ্ন করলেন যে নারী কমিশন, এরা তো নারী বিদ্বেষী, এরা সারাক্ষণ নারীদের গালিগালাজ করে। এরা মঞ্চে দাঁড়িয়ে এদের নেতারা বেশ্যা গালি দেয় নারীদের, এই প্রকাশ্যে মঞ্চে, যে বেশ্যারা তাদের বিরুদ্ধে মিছিল করছে, বেশ্যারা চায়, কি বলে এটাকে, নারী কমিশনের প্রস্তাব চেয়েছে, নারীর স্বাধীনতা চায়। বাংলাদেশের মানে পারসেপশন না, পৃথিবীর সব দেশের নারীরাই তো মায়ের জাতি, বোনের জাতি। তো আপনি তাদেরকে প্রকাশ্যে সমাবেশে দাঁড়িয়ে একজন বড় দাড়িওয়ালা, একজন হুজুর মাথায় টুপি দিয়ে বেশ্যা বলছে, সেই দেশে নারীরা কিসের নিরাপদ, তাদের কিসের প্রস্তাবনা? এটা হচ্ছে ইউনূসের আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা পার্ট। সেই নারীদের এই কমিশন গঠনের মাধ্যমে সারা বিশ্বকে জানাচ্ছে যে আমি নারীর অধিকার দিতে চাই, আবার জঙ্গিদের দিয়ে বলাচ্ছে বেশ্যা। মানে সে ডুয়েল খেলছে, জঙ্গিদের দিয়ে নারীদের বেশ্যা বলাচ্ছে, তাদের বিরুদ্ধে মিছিল করাচ্ছে, আবার কমিশন গঠন করেছে। মানে এর মতো ভণ্ড এই ইউনূস এবং তার যারা আছে, এদের মতো ভণ্ড পৃথিবীর ইতিহাসে নেই। এটা নারী কমিশনের যে প্রস্তাব তা বাতিলের দাবিতে এখন পর্যন্ত এই মোল্লারা আন্দোলন করে যাচ্ছে। সুতরাং এটি হলো ইউনূসের একটা গেম, যে নারীদেরকে বলা হচ্ছে বিশ্বকে যে আমি নারী কমিশন, নারীর স্বাধীনতা নিয়ে কাজ করছি, আবার তার জঙ্গিরা আবার ঠিকই বলছে যে এরা, এটা হচ্ছে, এটা আসলেই মানে কিছুই না, একদমই কিছু না। আর শেষ প্রশ্ন থাকবে, এই যে অরাজক পরিস্থিতি চলছে, এটা শেষ হয়ে বাংলাদেশের শান্তি ফিরে আসার কি কোনো সম্ভাবনা আছে, বা হাসিনা সরকারকে কি আমরা পুনরায় দেখতে পাবো? দেখুন, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে, মানে স্বাধীনতার পর্ব থেকে শুরু করে আজ অব্দি বহুবার বহুবার বড় ধরনের ঘটনা হচ্ছে। বঙ্গবন্ধু মানে জাতির পিতাকে মুক্তিযুদ্ধের মাত্র 3.5 বছরের মাথায় হত্যা করা হয়েছে। এরপর সামরিক শাসন এসেছে, বিএনপি জামাতের নেতৃত্বে একটা জঙ্গি সরকারও বাংলাদেশে 5 বছর রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে। তো সবকিছু ভেদ করে কিন্তু আবার বাংলাদেশ তার লক্ষ্যে, তার যাত্রায় আবার ফিরে গেছে। আবার বাংলাদেশ ফিরবে তার কাঙ্ক্ষিত জায়গায়, কিন্তু একটু সময় লাগছে বা লাগবে। বাংলাদেশের মানুষ উগ্রবাদী না, জঙ্গিবাদী না, এটা এতটা প্রচার করার কিছু নেই। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সেকুলারিজমে বিশ্বাস করে, কিন্তু তারা আসলে প্রতিবাদী না, তারা আসলে সেই বিপ্লবী যুগের বাঙালি না। এরা হচ্ছে এই ইউনূস যুগের বাঙালি, চুপচাপ দেখছে, শুনছে, সহ্য করছে। যদি কেউ নামে তাহলে বলছে ঠিক আছে, এটা দরকার। তো সেই পজিশনটা তৈরি করার জন্য আওয়ামী লীগকেই চেষ্টা করতে হবে, যেহেতু তারা দেশটা হারিয়েছে। আমি বলবো তাদের হাতেই তো রাষ্ট্র ক্ষমতা ছিল, তারাই দেশটা হারিয়েছে, তাদেরকেই পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে। যদি তারা উদ্যোগ নিতে পারে, সংগ্রাম, আন্দোলন বা ইউনূস এর বিরুদ্ধে যদি তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, তাহলেই কেবল বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সেই সমর্থন রয়েছে, তাদের রাজনৈতিক দল হিসেবে তারা অনেক বড়, উপমহাদেশের অনেক প্রাচীন দল, কাঠামোগতভাবে এবং কি বলে যে এটাকে কৌশলগতভাবে তাদের মধ্যে অনেক অভিজ্ঞতা আছে। তো তারা ফিরবে, তারা এই দলকে এই জঙ্গিবাদীর হাত থেকে, সেটা আপনি নিশ্চিত থাকেন। অনেক ধন্যবাদ।
আচ্ছা, আমরা আজকে আলোচনাটা এমন পর্যায়ে অব্দি গেছি যার পরে হয়তো আমার আলাদা করে কোনো উপসংহার দেওয়াটা ঠিক হবে না। তবে আমি একটাই কথা বলবো, যারা এখনো ভাবছেন পাশের দেশের ঘটনা আমাদের কি, তারা একবার কিন্তু ভেবে দেখুন। কারণ মাঝখানে কাঁটাতারের বেড়াটা থাকলেও আমাদের কিন্তু টোটাল পরিচয়টা হচ্ছে আমরা বাঙালি। আর যখনই কোনো প্রতিবেশী রাষ্ট্র সমস্যায় পড়ে, সেই সমস্যা থেকে কিন্তু আমাদের নিজেদের রাষ্ট্র পুরোপুরি এড়িয়ে যেতে পারে না। তাই বলবো, যারা এখনো এড়িয়ে যাচ্ছেন বা যারা এখনো অন্ধবিশ্বাসে ডুবে রয়েছেন, তারা একবার দেখুন, ভাবুন, শুনুন, এবং আশা করি দুই বাংলারই বেশ কিছু বাঙালির কাছে আমাদের এই বার্তা পৌঁছে যাচ্ছে, এই আলোচনা পৌঁছে যাচ্ছে। তারা একবার নিজেদের বুদ্ধি দিয়ে বিষয়টা বিবেচনা করে দেখুন। আজকের মতো চলি এই পর্যন্তই। নমস্কার।